সরি, আজকের ক্লাসটা করণ কারকে অন্তস্থ বিভক্তি হয়, কারকে অন্তস্থ বিভক্তি। আজকের ক্লাসটা রেকর্ডিং হয়নি তো, স্টার্ট করে দিলাম রেকর্ডিংটা। তাহলে প্রথমটা হচ্ছে, একবার জাস্ট বলে দিই রিপিটেডলি। একেরটা হচ্ছে নিজ গৃহপথ, মানে এখানে কি দিয়ে প্রশ্ন করেছে, কি, তো কি হলে এটা কর্মকারক হবে, কর্মকারকের শূন্য বিভক্তি। পরেরটা হচ্ছে ট্রেন রানাঘাট ছাড়লো, অর্থাৎ রানাঘাট থেকে ছাড়লো, তাই জন্য এটা হয়েছে অপাদান কারক। এখানে থেকেটা উজ্জ আছে, এটা বুঝতে হবে। অপাদান কারকের শূন্য বিভক্তি, অর্থাৎ এটাকে আমরা কি বলি, কোন জায়গা থেকে ছাড়লো, স্থান বোঝাচ্ছে অপাদান কারকের। আর আকাশ আমায় ভরলো আলোয়, অর্থাৎ আলোর দ্বারা ভরানো, তাই তো, ভরলো, তো এই জন্য এটা করণ কারকে অন্তস্থ অবিভক্তি, রাইট। পরেরটা, কৌশলে যেভাবেই হোক কাজটি করতে হবে। কৌশলে যেভাবেই হোক কাজটি করতে হবে, কি হবে বল? কৌশলে যেভাবেই হোক কাজটি করতে হবে। চারেরটা, কৌশলের দ্বারা কাজটা করতে হবে না, তাহলে কি হবে, দ্বারা বোঝালে করণ কারকে এ বিভক্তি। পরেরটা, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, তাহলে এটা তোমরা করেছো, আমি করিয়েছিলাম অবশ্যই, মানে উদাহরণ দেওয়ার সময়। এটা কি হবে বল? প্রলয় নাচন। এবং এক্স্যাক্টলি কোন কারকে করেছিলে সেটাও আশা করি তোমাদের মনে থাকা উচিত। বলো দেখি। করণ কারকে শূন্য বিভক্তি হবে। এটা হচ্ছে না, এটা হলো হবে তোমার প্রলয় নাচন, এটা হচ্ছে কর্মকারক হবে। প্রলয় কি নাচন, প্রলয় নাচন। আর দেখো নাচন নাচ ধাতু থেকে এসছে, আর এটাও নাচলে, মানে ক্রিয়াপদ আর কর্মপদ দুটোই একই ধাতু থেকে এলে সেটাকে আমরা কি বলে থাকি, সমধাতুজ কর্ম, তাই না? সমধাতুজ কর্মকারক, এখানে শুধুমাত্র কর্মকারকে এটা শূন্য বিভক্তি হবে। ক্ষমতায় মানুষের বিকৃতি ঘটায়, ছয়েরটা কি হবে, ক্ষমতায় মানুষের বিকৃতি ঘটায়, এটা কি হবে? নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি। নিমিত্ত কারক দ্বারা দিয়ে, এটা ক্ষমতার দ্বারা মানুষের বিকৃত ঘটায়, এরকম। প্রথম দ্বারা দিয়ে না, দ্বারা দিয়ে করলে সেটা করণ কারক হয়। আর এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে তোমার ক্ষমতায় দ্বারা মানুষের বিকৃতি ঘটায়, তো করণ কারক ক্ষমতার দ্বারা, এটা একটা। আর একটা হলো যে, হ্যাঁ করণ কারক হবে, এটা করণ হবে, ঠিক আছে, নিমিত্ত না, কোনো কিছুর জন্য না, এটা ক্ষমতার দ্বারা মানুষের বিকৃতি। বিকেল 5টায় তিনি আসবেন, বল। সাতেরটা, বিকেল 5টায় তিনি আসবেন, এটা হবে কি কারক, এটা হবে অধিকরণ। অধিকরণের যেটা হচ্ছে কম সময়ের জন্য আমরা করি, আমরা জানি যে
অধিকরণ কারককে একটা বেশি সময় মানে অধিকরণ কারকে যেটা কাল জ্ঞাপক অধিকরণ সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কম সময়ের জন্য আর একটা হলো বেশি সময়ের জন্য, তাই তো? একটা কম সময়ের জন্য আর একটা হচ্ছে বেশি সময়ের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যেটা হলো মানে আর কি মুহূর্তাধিকরণ, ঠিক আছে? কালাধিকরণকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা মুহূর্তাধিকরণ একটা ব্যাপ্তাধিকরণ, মানে একটা অল্প সময়ের জন্য একটা বেশি, সেটাই সেই মুহূর্তাধিকরণ, কম সময়ের জন্য। আচ্ছা পরেরটা, তাহলে এটা হলো কাল ব্যাপক। নেক্সট, উতরেতে বন্দিলাম শিব ও মহেশ্বর, কি হবে? এখানে হবে এইটা হবে উতরেতে, উতরেতে নিচে দাগ আছে, বলো কি কারক হবে এটা? এটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারকে তে বিভক্তি, যদিও বিভক্তি আমি এখনো করাইনি, আলাদা করে বিভক্তিটা করাবো, তবু বলছে এই যে তে বিভক্তি, উতরেতে বন্দিলাম শিব ও মহেশ্বর, মানে বন্দনা করলাম। স্বভাব সকলের আগে যায়, 9 নম্বরে আছে স্বভাব সকলের আগে যায়, তাহলে কি ধরনের কারক এবং বিভক্তি হবে এটা? স্বভাব। বলো। কর্মকারকে শূন্য বিভক্তি। হ্যাঁ, কর্মকারকে শূন্য বিভক্তি হবে। আসলে এটা হওয়া উচিত হচ্ছে কে সকলের আগে যায় স্বভাব, মানে এটা অ্যাকচুয়ালি কর্মপত্রী হওয়া উচিত, যেহেতু এখানে নেই তো কে কর্মকারক দিয়ে কি দিয়ে দুটোই উত্তর হয়। হ্যাঁ, কারণ এখানে স্বভাবটা কর্মপদ হলেও বাক্যের মধ্যে সেটাই কর্তার মতো আচরণ করছে, ওই জন্য। সংবাদ শুনিয়াই তিনি অকাতরে বিরত হইলেন, এটা কি হবে? এটা সহজ, শব্দটা দেখেই মানে বাক্যটা থেকেই বোঝা যাচ্ছে কি হবে, বল। বলো। বিরত, কোনো কিছু থেকে বিরত থাকা মানে অপাদান কারক হবে না? বিরত থাকা মানেই অপাদান কারক, অকাতরে, তাহলে এ বিভক্তি। অপাদান। আচ্ছা এরপর বলো, যে শব্দ বিভক্তি
চিহ্নটি শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে কি বলে? যে শব্দ বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয় কিন্তু নিজে কি করে, নিজে অপ্রকাশিত থাকে, শব্দটিকে পদে পরিণত করছে, তাকে আমরা কি বলবো? নিজে অপ্রকাশিত থাকে। এটা এটা কোন বিভক্তি হবে বলতে পারবে? এটাকে বিভক্তি বলে, মানে শূন্য বিভক্তি বলে। শূন্য বিভক্তি দেখো আমরা দেখতে পাই না শূন্য বিভক্তিকে, যে নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে। অবিভক্তি যুক্ত চিহ্নকে শূন্য বিভক্তি বলে। রাম কলকাতা যাবে, রাম কোথায় যাবে? কলকাতায়। তাহলে কলকাতার নিচে যদি দাগ দাও, কোথায়, এখানে কারকটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কলকাতা যাবে, কলকাতায়। দেখো যেটা বিভক্তি থাকে, বিভক্তিটা এখানে লোপ পেয়েছে, আর এ নিজে পদ শব্দটাকে প্রকাশ করে দিয়েছে কিন্তু নিজে অপ্রকাশিত আছে, যে অবিভক্তি থাকে, তাই জন্য একে আমরা কি বলি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির শর্তই হচ্ছে নিজে অপ্রকাশিত থাকে। এটা একটা অবিভক্তি যুক্ত চিহ্ন। এই শর্তটা এলে অলওয়েজ এটা শূন্য বিভক্তি হবে, এই যে অপ্রকাশিত শব্দটা থাকে। পরেরটা, যে সকল অধ্যায় যে সকল বিশেষ্য বা সর্বনাম পদের এটা অব্যয়, যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পর বসে এবং শব্দ বিভক্তির মতো কাজ করে তাকে কি বলা হয়? যে সকল অব্যয় বিশেষ্য এবং সর্বনাম পদের পদে বসে এবং শব্দ বিভক্তির মতো কাজ করে, প্রথমত এটাকে বলা হয়, প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে অনুসর্গ। যেমন গাছ থেকে আম পড়বে, ঠিক আছে, এই যে থেকেটা হচ্ছে অনুসর্গ। দেখো এটা অলওয়েজ বিশেষ্য বা সর্বনামের মতো কাজ করে। আবার এই সমস্ত অনুসর্গকে আমরা কি বলতে পারি? সমস্ত অনুসর্গকেই আমরা বলতে পারি হচ্ছে তোমার অব্যয়, ঠিক আছে। তাহলে এটা একটা গেল। আর একটা যেটা হচ্ছে যে কর্ম প্রবচনীয়, কর্ম প্রবচনীয়, এটা কেন বলা হয়েছে? যেহেতু এর উত্তরটা কর্ম প্রবচনীয় কাকে বলা হয়? অনুসর্গ বা কর্ম প্রবচনীয়, অর্থাৎ অনুসর্গেরই আরেকটা নাম। এটা বাংলা ব্যাকরণের একটা পদ। বাংলা ভাষায় কি হচ্ছে, অব্যয়টা অনেক সময় স্বাধীন পদ রূপে ব্যবহার করা হয় এবং বাক্যটার অর্থ প্রকাশ করতে সাহায্য করে, ঠিক আছে। এই অনুসর্গেরই আরেকটা নাম হলো কর্ম প্রবচনীয়, তাই এক্ষেত্রে উত্তর হবে এ ও বি। এ ও বি। নেক্সট, সাধারণভাবে আমরা বাংলায় কয়টি বিভক্তি চিহ্ন ব্যবহার করি? সাধারণভাবে আমরা বাংলায় কয়টি বিভক্তি চিহ্ন ব্যবহার করি? 7টি। 7টি, আমার সম্বন্ধ নিয়ে 8টি হবে। কি কি বলো, কি কি? বিভক্তি চিহ্ন বাংলায় কয়টি? বলা যাবে না কটা? যেমন আমরা
বিভক্তি চিহ্ন কর্তৃকারকে ব্যবহার করি, কর্মকারকে, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ আর সম্বন্ধ পদের জন্য। সাতটিতে ব্যবহার করে বাংলায় সাতটিতে ব্যবহার করে। কোথায়? কর্তৃকারক, কর্মকারক, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ আর একটা হচ্ছে সম্বন্ধ পদের ক্ষেত্রে। তাহলে বিভক্তি মূলত বিভক্তি চিহ্ন এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে একটা বিষয় রয়েছে, এক্ষেত্রে একটা প্রশ্ন আসে, এটা তো আমরা কারকের ক্ষেত্রে ব্যবহার করি, এটা রূপের ক্ষেত্রে মানে বিভক্তি রূপ, কিন্তু যদি বলে যে বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা কটা, তাহলে এই যদি প্রশ্নটা আসে মূলত, তাহলে এটাকে এই শব্দ বিভক্তিটাই হচ্ছে মূলত বিভক্তি চিহ্ন হিসেবে হয়, ঠিক আছে? যদি কারক হিসেবে আসে তাহলে এটা উত্তর হলেও যদি বলে যে শব্দ বিভক্তি চিহ্ন মানে বিভক্তি চিহ্নটা কি, যদি চিহ্নটা যেহেতু উল্লেখ করে দিয়েছে, এটা অলওয়েজ হবে শব্দ বিভক্তির ক্ষেত্রে। এক্ষেত্রে তাই জন্য উত্তর হবে 5টি। কি কি হবে সেটা? এ, কে, রে, তে আর শূন্য। এ, কে, রে, তে আর হলো শূন্য। তাহলে এখানে উত্তরটা কখনোই 7টি হবে। ওকে, তাই জন্য এখানে উত্তরটা কি হবে? 5টি। এ, কে, রে, তে আর তোমার শূন্য। ওকে, তাহলে শব্দ বিভক্তি অর্থাৎ এটাকেই আমরা বিভক্তি চিহ্ন বলে থাকি। তাহলে বাংলায় বিভক্তি চিহ্ন মোট 4টি প্লাস একটা হচ্ছে শব্দ বিভক্তি, এই শূন্য আর কি, ঠিক আছে? শূন্য বিভক্তিও একটা শব্দ বিভক্তি চিহ্ন। আরেকটাকে বলা হয়, এটা হলো শব্দ বিভক্তি চিহ্ন, আরেকটাকে বলা হয় অনুসর্গ বিভক্তি চিহ্ন। মানে অনেক সময় এই 4টে দিয়েই কাজ চলে না, অনুসর্গগুলো ব্যবহৃত হয়, তো সেগুলোর জন্যই এটাকে আমরা বলে থাকি যে অনুসর্গ চিহ্ন মানে অনুসর্গ বিভক্তি, ঠিক আছে? তাহলে দু রকম বিভক্তি হয়, একটা শব্দ বিভক্তি আর একটা অনুসর্গ বিভক্তি, এটা খেয়াল থাকছে। নিম্নলিখিত কার নিজস্ব অর্থ নেই? 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কার নিজস্ব অর্থ নেই? অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ আছে, আছে তো? অনুসর্গের নিজস্ব অর্থ, পদেরও নিজস্ব অর্থ আছে। তাহলে পড়ে রইল কি, এই যে এ, কে, রে, তে, এইগুলোর কি কোনো নিজস্ব অর্থ আছে? তার মানে শব্দ বিভক্তির কোনো নিজস্ব অর্থ নেই, শব্দ বিভক্তির কোনো নিজস্ব অর্থ নেই। নেক্সট, নাম্বার 15। তাহলে 13 আর 14 নম্বর প্রশ্নে কারোর কোনো অসুবিধা আছে? পরেরটা দেখো, 15 নম্বর, বাক্যের ক্রিয়ার সাথে বাক্যের অন্তর্গত এর সম্পর্ক থাকলে কোন কারক হবে? বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত ড্যাশের সম্পর্ক থাকলে কারক হয়, কার সাথে? এ ও বি উভয়ের। এক্ষেত্রে ঠিকই বলেছো, এ ও বি উভয়, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে সেখানে কারক হয়। বাংলায় কারক কয় প্রকার? কয় প্রকার? ওপরেই তো লেখা। 7। না, 6। কর্তৃকর্ম, করণ, অধিকরণ, এই সরি করণ, তোমার কি বলে সম্প্রদান, অপাদান, অধিকরণ।
এই কটা হলো প্রধান, আর সম্বন্ধ পদ ওটা, ঠিক আছে, ওটাকে আমরা কারক হিসেবে ধরবো। একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে তাকে আমরা কি বলি? অসমাপিকার ক্রিয়ার কর্তাটাকে আমরা কি বলি? দেখো ভালো করে দেখো। কি হবে তোর? এটা করেছো? একটু ভাবো, পেয়ে যাবে। একই বাক্যে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা, মনে পড়ছে তো? করিয়েছিলাম এটা। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে আমরা কি বলবো? এর মধ্যে না একটা অসমাপিকা হবে। এটাকে বলা হয় নিরপেক্ষ কর্তা, মনে পড়ছে? নিরপেক্ষ কর্তা। তুমি এলে আমি যাব, সেন্টেন্সটা। তাহলে আমি যাব, যাওয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে আমি। আর তুমি এলে, এটা হলো অসমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে তুমি। তাহলে তুমিটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় অলওয়েজ নিরপেক্ষ কর্তা। পরেরটা, উপকরণকে কর্তৃরূপে ব্যবহার করলে তাকে কি বলা হয়? উপকরণকে কর্তৃরূপে ব্যবহার করলে তাকে কি বলা হয়? উপকরণ মানে জানো তো, কোনো কিছুর উপাদান, যেটা আমি বলেছিলাম, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। কোনো কিছু উপাদানকে যদি আমি কর্তৃরূপে ব্যবহার করি, তাহলে সেটা কি কর্তা হবে, কি কারক হবে বলো? কোন কর্তৃকারক হবে? পড়নি একটুও কারকটা বাড়িতে? কেউ বাড়িতে পড়ো? পাস করতে গেলে কিন্তু এখন থেকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখো, পরে প্র্যাকটিস করতে হবে শুধু। তখন যদি পড়ো, আলটিমেটলি গিয়ে খুব মুশকিল হয়ে যাবে। সাধন কর্তা হবে উত্তর। সাধন কর্তা। পরেরটা বলো, 19 এরটা। দুটো কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে কর্তা দুটোকে কি বলবে? দুটো কর্তার মধ্যে সহযোগিতার ভাব স্পষ্ট, তাকে কি বলবো আমরা? সহযোগী কর্তা। সহযোগী কর্তা। নেক্সট, রাম শ্যামকে ইতিহাস পড়াচ্ছে। উদ্ধৃত বাক্যটিতে কোনটি কোন শ্রেণীর কর্তা? রাম শ্যামকে ইতিহাস পড়াচ্ছে, কি হবে?
রাম শ্যামকে ইতিহাস পড়াচ্ছে, তাহলে এখানে রাম হচ্ছে প্রযোজক কর্তা, আর শ্যাম হচ্ছে, রাম নিজে কাজটা করছে না, অন্যজন কাজটা করছে, অর্থাৎ শ্যাম কাজটা করছে, তাহলে সে হচ্ছে প্রযোজ্য কর্তা, তাই তো? এক্ষেত্রে বি এরটা উত্তর হবে, রাম হলো প্রযোজক আর শ্যামকে পড়াচ্ছে, তাহলে শ্যাম হচ্ছে প্রযোজ্য। মৃন্ময় শচীনকে অঙ্ক করাচ্ছে, মৃন্ময় শচীনকে অঙ্ক করাচ্ছে, এখানটা কোন শ্রেণীর কি, কোনটা কোন শ্রেণীর কর্ম বল? মৃন্ময় এখানে মৃন্ময় শচীনকে অঙ্ক করাচ্ছে, এটাতে শচীনকে, কাকে? শচীনকে, এটা হবে গৌণ কর্ম। কি করাচ্ছে? অঙ্ক, তাহলে এটা হলো মুখ্য কর্ম। তাহলে এখানে বি উত্তর হবে, প্রথমটা গৌণ কর্ম শচীনকে, আর মুখ্য কর্ম হচ্ছে অঙ্ক, মৃন্ময় হচ্ছে এখানে কর্তা, ঠিক আছে? পরেরটা, দূরবীন দ্বারা দূরের জিনিস কাছে দেখা যায়, এটা কি ধরনের করণ কারক? বি। না, এটা হচ্ছে এ, কোন যন্ত্রের দ্বারা তুমি দেখছো, মনে পড়ছে যন্ত্রাত্মককরণ, দূরবীনটা একটা যন্ত্র যার দ্বারা তুমি দূরের জিনিসটাকে কাছে দেখছো, তাই জন্য এটা যন্ত্রাত্মককরণ। আর ডি করণের বিপসা, মানে একই শব্দ বারবার ইউজ হয়েছে দুবার পর, সেটা করণের বিপসা। আচ্ছা, অন্ধজনে দেহ আলো, এটা কি কারক? এটা তোমাদের ছিল উদাহরণে, নোটসে, কি হবে? কি করতে বলেছে? অন্ধজনকে আলো দিতে বলেছে, কাউকে দেওয়া দান করা বোঝালে কি বোঝায়, সেটা কি কারক হবে? সেটা কি কারক হবে? এ হবে না ডি হবে, ঠিক করে বল। সম্প্রদান কারক হবে না নিমিত্ত কারক হবে, কোনটা হবে উত্তর? কি বলেছিলাম? কালকে ভিডিও গুলো দেখো, এই রেকর্ডিং গুলো আবার দেখো কারকের। সম্প্রদান কারক মানে হচ্ছে তুমি অন্ধজনকে আলো দান করছো, নিঃস্বার্থে দান করছো, সেটা হলো সম্প্রদান। আর তুমি কারোর জন্য কিছু করছো, সেটা হলো নিমিত্ত। পরেরটা হচ্ছে, নিম্নলিখিত কোন ব্যক্তি সম্প্রদান কারক তুলে দেবার পক্ষপাতী ছিলেন? বলতে পারবে এটা? এটার উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন যে সম্প্রদান কারককে তুলে দেওয়া উচিত। যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে কি ধরনের বিভক্তি বলে?
যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় সেটাকে তির্যক বিভক্তি বলে। সব কারকেই ব্যবহার করা হয় যে বিভক্তি চিহ্ন, ঠিক আছে। কোন কারকতে বিভক্তি র বা এর এটা বসে এটা বলো, এটা তো তোমরা পারবে, বলো। করণ কারক। র বা এর কিসে বসে? হ্যাঁ, সম্বন্ধ পদে না? সম্বন্ধ পদে। এবার কথা হলো সম্বন্ধ পদ এখানে তো বলেনি সম্বন্ধ, এটাকে পদ কেন বলে, কেন এটাকে কারক বলা হয় না? কারক বলা হয় না তার কারণ এখানে কার সঙ্গে কার সম্পর্ক আছে, এখানে বিশেষ্যর সঙ্গে বিশেষ্যর সম্পর্ক আছে। তাই জন্য এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা কখনোই কারক বলি না। তাহলে সম্বন্ধ পদকে কেন আমরা কারক বলতে পারি না, কেন আমরা এটাকে সম্বন্ধ পদ বলে থাকি? এটা কারক নেই, এটাকে অকারক বলা হয়। তার কারণ হলো এখানে এর সঙ্গে বিশেষ, এখানে মানে আমরা সাধারণত কারক কাকে বলি, যার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক আছে, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা তোমার বিশেষণ বা সর্বনামের সম্পর্ক রয়েছে তাকেই আমরা বলি। তো কিন্তু এক্ষেত্রে আমরা বলছি যে না, এখানে বিশেষ্যর সঙ্গেই আরেকটা মানে বিশেষ্যর সঙ্গে আরেকটা বিশেষ্য পদের সম্পর্ক রয়েছে। তাই জন্য এটাকে আমরা কারক বলি না, এটাকে আমরা সম্বন্ধ পদ, এটা হচ্ছে অকারক। যেমনই দেখো মামার বাড়ি, কার সঙ্গে কার সম্পর্ক, বাড়িটাও বিশেষ্য আর মামারটাও বিশেষ্য, তাহলে দুটো একটা বিশেষ্য পদের সঙ্গে আরেকটা বিশেষ্য পদের সম্পর্ক হচ্ছে। তাহলে এখানে দেখো র এই যে যুক্ত হয়েছে বিভক্তি, র অথবা এর বিভক্তি থাকে সম্বন্ধ, ঠিক আছে। পরেরটা, মায়ের পায়ে দিলাম আমি জবা ফুলের মালা। মায়ের পায়ে দিলাম আমি জবা ফুলের মালা, এটা কি হবে? জবা ফুলের মালা, দেখো জবা ফুলের, তাহলে এটা হচ্ছে সম্বন্ধ পদ, ঠিক আছে। মায়ের পায়ে দিলাম আমি জবা ফুলের মালা, কার পায়ে দিয়েছে দেখো, মায়ের পায়ে, ঠিক আছে। কারোর সঙ্গে রিলেশন, কারোর সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে, একটা বিশেষ্যর সঙ্গে আর একটা বিশেষ্য পদের সম্পর্ক, তাই জন্য এটাকে আমরা বলে থাকি সম্বন্ধ। ওকে, সবগুলো বোঝা গেল? আবার করো, করাবো আবার প্র্যাকটিস, হয়নি কিচ্ছু পড়া হয়নি আজকে, পড়া করে করতে হবে, এইভাবে হবে না। এমসিকিউ পরীক্ষায় তো এরকমই আসবে প্রশ্ন, তখন কি হবে? পরীক্ষাটাতে তো পাশ করতে হবে নাকি, চাকরির তো দেখছো এই হাল, হঠাৎ করে দিয়ে দেবে একদিন নিজেদের ইচ্ছা মতো, প্রিপারেশন না থাকলে গেল। চলো আজকে ব্যাকরণটা পড়ো, আমি তারপর আবার ওই ব্যাকরণ ধ্বনি পরিবর্তন বর্ণর ওই অংশটা আলোচনা করে দেবো। আজকে যেটা করাবো আগে সেটা হচ্ছে ওইদিকে লিও টলস্টয়টা পড়িয়ে দেব, আর ইসলামী সাহিত্যটা পড়িয়ে দেবো। ইসলামী সাহিত্য তোমাদের দৌলত কাজী আছে আর সৈয়দ আলাউল আছে, ওকে। কিন্তু তোমাদেরকে ইসলামী সাহিত্য যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে একদম আলাদা করে একটা চ্যাপ্টার হিসেবে দিয়েছে, এসএলএসটি তে কিন্তু সেটা নেই, ওকে। তো যেহেতু এসএলএসটি তে নেই, কিন্তু আমি তোমাদেরকে করিয়ে রাখছি, কারণ কখন আবার সিলেবাস চেঞ্জ হয় বা কিছু। তো এখানে ইসলামী সাহিত্যর আমি দুটো পার্ট করে পড়াই, একটা হচ্ছে বেসিক পার্ট ইসলামী সাহিত্যতে,
বেসিক পার্ট যেটা ইসলামী সাহিত্যতে আছে সেটা আজকে পড়িয়ে দেবো, আর একটা এর সঙ্গে অ্যাডভান্স স্টেজ যেটা রয়েছে সেটা আমি নোট দেব, আবার সেটাও পড়িয়ে দেবো। তাহলে সৈয়দ আলাওল এবং দৌলত কাজী পড়বার আগে আমাদেরকে আগে ভালো করে ইসলামী সাহিত্যটা পড়তে হবে। ইসলামী সাহিত্য পড়তে গেলে যেটা আমাদের দরকার, যে প্রথমে কেন হঠাৎ করে সপ্তদশ শতকে এইভাবে ইসলামী সাহিত্যর অবতারণা করা হলো বাংলা সাহিত্যে। সৈয়দ আলাওল আসবার অনেক আগে থেকেই এই ইউসুফ জুলেখা এই পাঠটা কিন্তু চলে এসেছে বাংলায়, ঠিক আছে? ইউসুফ জুলেখা এই পাঠটা কিন্তু বাংলাতে চলে এসেছে। ইসলামী সাহিত্য মূলত মুসলিমদের দ্বারা লিখিত সাহিত্য, এটা ঠিক কথা, কিন্তু ইসলামী সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে প্রভাবিত হলেও বাংলা সাহিত্যে কিন্তু তার একটা যোগসূত্র আছে, বা প্রধানত ভাষা সাহিত্য আরবি, ফার্সি, ভারতীয় যে তুর্কি, বাংলা সাহিত্যের দ্বারা গঠিত হয়েছে এই সাহিত্য। আরব্য রজনীর গল্পগুলো রয়েছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইসলামী সাহিত্যর ক্ষেত্রে। অর্থাৎ আমরা দেখছি ইসলামীয় সাহিত্যর একটা যে প্রাণ কেন্দ্র, যেটা হচ্ছে কোন জায়গাটা, এই চট্টগ্রাম এবং আরাকান রাজসভা, এই অংশটা, এটা ছিল ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এবার এখানকার মানুষরা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে? না, কেন দুই ভাগে বিভক্ত হয় এখানকার মানুষরা? একজন ছিল যারা ধর্ম সম্পর্কে ছিল অত্যন্ত গোঁড়া, যারা ছিল ধর্ম সম্পর্কে অত্যন্ত গোঁড়া এক জাতীয় মানুষ, আর আরেক জাতীয় মানুষ ছিল যারা ধর্মের সম্পর্কে তাদের মনোভাবটা কিন্তু ততটা কঠিন ছিল না, ধর্ম সম্পর্কে তাদের মনোভাবটা অতটা কঠিন ছিল না। তো আমাদেরকে এই দুই শ্রেণীর মানুষের কথাই পড়তে হবে, এই দুই শ্রেণীর মানুষের কথাই আমাদেরকে পড়তে হবে ইসলামীয় সাহিত্য। আর এখানে ইসলামী সাহিত্যর আরেকটা বিষয় হচ্ছে, মূলত সপ্তদশ শতকে আরাকান রাজসভাতে রোসাং মুসলমান কবিরা বাংলা সাহিত্যে একটা নতুন ধারা যোজনা করেছিলেন। রোসাং এই সময় আরাকান রাজসভায় যে সাহিত্য যারা চর্চা করত, সেই মুসলমান কবিরা কোন ধরনের ছিল? তারা ছিল রোসাং। বাংলা সাহিত্যে ইসলামীয় সাহিত্যের শুরু কিন্তু ত্রয়োদশ শতাব্দী থেকে অলরেডি হয়ে গেছে। অর্থাৎ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করছেন বাংলা, তারপর থেকেই ত্রয়োদশ শতকে মোটামুটি ভাবে আমরা বলতে পারি সাহিত্যে মুসলমানরা অলরেডি এসে গেছে, অর্থাৎ তুর্কি বিজয়ের কাল থেকে। কিন্তু এই সময়ের সাহিত্যগুলো আমাদেরকে ততটা পড়তে হয় না। তার কারণ কেন পড়তে হয় না? যে এই সময়ের সাহিত্যগুলো সেরকম উৎকৃষ্ট সাহিত্য বলে কিছু ছিল না। তাই জন্য পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় আমরা কিন্তু বৈষ্ণব পদাবলিতেও দেখছি মর্তুজা, যে কিন্তু ইসলামীয় সাহিত্য চর্চা করছে, বা সে মুসলমান কবি কিন্তু বৈষ্ণব পদাবলী সম্পর্কে সে লিখেছে, ঠিক আছে? মোটামুটি ভাবে পঞ্চদশ শতক থেকে আমরা দেখছি এই চট্টগ্রামের আরাকান রাজসভার অন্তর্ভুক্ত হয়ে ওঠা, এবং মগের দেশে বাঙালির একটা সাংস্কৃতিক অনুপ্রবেশ আরো নিবিড় হয়ে ওঠে। যেটা বলছিলাম, এখানকার সাহিত্য দুটোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা নিরপেক্ষ আর একটা কিন্তু ধর্মভিত্তিক, ঠিক আছে? একটা হচ্ছে ধর্মকেন্দ্রিক গোড়া সাহিত্য, আর একটা ছিল ধর্ম নিরপেক্ষ সাহিত্য। মূলত ইসলাম ছিল ইসলামীয় সাহিত্যের যে দুটো ধারা,
যার মধ্যে ধর্মকেন্দ্রিক সাহিত্য অনেক বেশি ছিল। এই রোসাং রাজসভাতে আমরা দেখলাম দুজন বিখ্যাত কবি ছিল, একজন দৌলত কাজী, একজন সৈয়দ আলাউ। কিন্তু এছাড়াও মধ্যযুগের বাংলা সাহিত্যে ইসলামীয় ধর্ম ভাবনা, সুফি ভাবনাকে কেন্দ্র করে অনেকগুলো কবি সাহিত্য রচনা করেছে। মধ্যযুগে হোসেন শাহর মতো এরকম সাহিত্য অনুরাগী মানুষ সবিশেষ পাওয়া যায় না, এবং তার আমলে বেশ ভালো মতো সাহিত্য রচনা হয়েছে। ঠিক আছে, এবং এই সময়ের অনেক পণ্ডিত যারা দেখো সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন, সুপণ্ডিত ছিলেন সংস্কৃত সাহিত্য, ধর্মীয় আচার আচরণ করেছেন। যেটা আমি বলছিলাম একদম প্রথম যে রচনাটা ছিল সেটা হচ্ছে শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা, যেটা হচ্ছে একটা প্রণয়োপাখ্যান, অর্থাৎ একটা প্রেমের কাহিনী ইউসুফ আর জুলেখার, যেটা পঞ্চদশ শতাব্দীতে কিন্তু বিখ্যাত। এই ইউসুফ জুলেখার এই যে কাহিনীটি, মূলত এটা সিইউতে অধিকাংশ অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে, রবীন্দ্র ভারতীতেও আছে, এটা মাস্টার্সে বোধহয় পড়িয়ে থাকে। ঠিক আছে, ইনি বাঙালি মুসলমান কবিদের সব থেকে প্রাচীন বলা যেতে পারে, এবং ইসলামীয় সাহিত্য যে রয়েছে তার মধ্যে সব থেকে প্রাচীন এবং পুরনো কাব্য হলো এইটা। তাহলে কাব্যটা মনে রাখবে, ইউসুফ জুলেখা, যেটা শাহ মোহাম্মদ সগীরের লেখা। শাহ মোহাম্মদ সগীর যার লেখা হচ্ছে ইউসুফ জুলেখা। কিভাবে ধর্মীয় নাগপাশে সাহিত্যকে আবদ্ধ করে রাখা এবং সেখান থেকে মানবীয় একটা প্রেমের যে মুক্তি দিয়েছেন কবি। ঠিক আছে, কবি বলছেন যে মোটামুটি ভাবে এনার গ্রন্থ পরিচয়, আত্মপরিচয় সম্পর্কে যেটুকু জানা যায়, যে এনামুল হক একজন সাহিত্যিক, যিনি হচ্ছেন এনামুল হক। এই এনামুল হক ভদ্রলোক এই শাহ মোহাম্মদ সগীর কোন সময় বর্তমান ছিলেন সেটা সম্পর্কে জানান। তিনি জানাচ্ছেন যে 1343। আমি পুরো নোটটা দিয়ে দেবো, নোটটা না নোট ডাউন করলেও চলবে। ঠিক আছে, আমি একদম তোমাদের রেডিমেড নোটই দিয়ে দিচ্ছি একটু পরে। শাহ মোহাম্মদ সগীর, এই যে ভদ্রলোক এনামুল হক বলছেন, ইনি 1343 বঙ্গাব্দে মোটামুটি ভাবে এর আত্মপরিচয় বা গ্রন্থ রচনার কাল বলা যেতে পারে। কিন্তু তখন তো ওইভাবে গ্রন্থ রচনা হয়নি। তো 1984 সাল নাগাদ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গ্রন্থটি প্রকাশিত হল। 1984 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এই গ্রন্থটি প্রকাশ করেন। কবির পৃষ্ঠপোষক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। এই গ্রন্থের প্রণয় কাহিনী হলেও এটা কোনো মৌলিক কাহিনী নয়, কারণ একজন ইরানীয় কবি আবুল কাসেম ফিরদৌসি এবং সুফি কবি আব্দুর রহমান, এই দুজন উভয় মিলে ইউসুফ জুলেখাটা প্রথম রচনা করেছিলেন। এই নামগুলো চিন্তা করার মতো কিছু নেই, আমি নোটটা দিয়ে দিচ্ছি। একজন হচ্ছেন আবুল কাসেম, কিন্তু নামগুলো ভীষণ খটোমটো, বারবার বলছি, বারবার পড়তে হবে, নইলে কিন্তু কিচ্ছু হবে না, তুলে রাখলে হবে না নোটগুলো নিয়ে। পাস করতে গেলে পড়াশোনা করতে হবে। আবুল কাসেম ফিরদৌসি এনার, এবং সুফি কবি হচ্ছে আব্দুর রহমান। এই দুজন মিলে ইউসুফ জুলেখা প্রথম রচনা করেন। সেটা ছিল একটা আরবীয় গ্রন্থ, ঠিক আছে। পরবর্তীকালে এই ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যে ওই সগীর রচনা করলেন। তিনি কাব্যে পয়ার ছন্দ ব্যবহার করেছেন, প্রাকৃত ভাষা ব্যবহার করেছেন। আর এই যে আমরা দেখছি সগীর, এই সগীর ছিল পঞ্চদশ শতকের একজন কবি। এই যে সগীর, মোহাম্মদ সগীর, যিনি ছিলেন পঞ্চদশ শতকের একজন কবি। পঞ্চদশ শতকের একজন কবি।
পঞ্চদশ শতকের একজন কবি। মূলত এটাই বলা যায় যে তিনি কিন্তু পরবর্তীকালে অনেক পরে গিয়ে তিনি এই গ্রন্থটি রচনা করেন বাংলা সাহিত্যে। তিনি তার কাব্যে পয়ার ছন্দের ব্যবহার করেছেন। তিনি তার কাব্যে পয়ার ছন্দের ব্যবহার করেছেন। দেখো নোটটা দিয়ে দিচ্ছি তোমাকে। সৈয়দ আলাওল, আর এটা পড়ার আগে এর অংশটা করতে হয়। পাঠিয়ে দিয়েছি দেখো সবাই গ্রুপে, দেখে নাও। দেখে নাও সবাই, পাঠিয়ে দিয়েছি। গেছে তো সবার কাছে? এই জায়গাটা কিন্তু টাফ আছে। অল্প অল্প করে পড়ো। প্রথমে পড়তে খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে? আস্তে আস্তে হয়ে যাবে, একটু একটু করে পড়বে, হয়ে যাবে এটা। আচ্ছা, এছাড়াও কি হচ্ছে, এই যে জৈনুদ্দিনের রসুল বিজয়, এটা ষোড়শ শতকের কাব্য। পরপর যারা লিখছে, পঞ্চদশ শতকে লিখলো তোমার কি বলে সগীর, তারপরে এইটা। তারপর শেখ চাঁদের রসুল বিজয় বা রসুল নামা, যেটা সপ্তদশ শতকের কাব্য। রসুল বিজয়ে হযরত মুহাম্মদের কাহিনী বর্ণিত আছে। আর এই সুযোগে আরেকটা কথা বলবো যে এই সময়ের কবিরা, এই দেখবে একই নাম দিয়ে ৩-৪ জন কবি লিখেছে, মানে তাদের কাব্যের নাম এক, ঠিক আছে? শুধু সময়টাকে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে ভালো। এই যে দোনা গাজী, যার হচ্ছে সাইফুল মুলক বদি উজ্জমান, এই সাইফুল মুলক বদি উজ্জমান থেকে আমরা আবার সৈয়দ আলাউলকে দেখব, পরবর্তীকালে তিনি লিখেছেন। এই সাগিরের পর আবার এই যে দৌলত উজির, ইনি লাইলা মজনু, দেখো আমরা ছোটবেলা দেখতাম না লাইলা মজনু, সেই জিনিসটা। এটা একটা প্রণয় উপাখ্যান। তারপর ওনার অপর গ্রন্থ হচ্ছে ইমান বিজয়। এই বাহারাম খাঁ, এনার হাত ধরে প্রথম এই লাইলা মজনুর প্রকাশ হয়, ঠিক আছে? ইনি জসিমউদ্দিনের কাব্যকে অনেকটাই, আমরা যে কবি জসিমউদ্দিনের কথা জানি, তার কাব্যকে অনেকটাই কিন্তু প্রভাবিত করেছেন এই দৌলত উজির। দৌলত উজির বাহারাম খান, ঠিক আছে? দৌলত উজির বাহারাম খান, এইটা। এছাড়া আছে মোহাম্মদ কবিরের মধুমালতী, আব্দুল নবীরের আমির হামজা বিজয়, যেটাকে বলা হয়, মোহাম্মদ খানের মুক্তাল হোসেন, এইগুলো। সৈয়দ সুলতান, রসুল বিজয়টা যার লেখা। এছাড়াও সবই মিরাজ। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম যে ধর্ম নিরপেক্ষ গ্রন্থ, এইবার আমরা পড়বো ধর্মতত্ত্ব কেন্দ্রিক। যেমন সাবি মিরাজ লিখেছেন, ওনার গ্রন্থ কিন্তু ধর্মের প্রভাব রয়েছে, ঠিক আছে? ইসলাম ধর্মের প্রভাব রয়েছে। তারপরে হচ্ছে ইউসুফ জুলেখা, পরবর্তীকালে এই ইউসুফ জুলেখা আমরা প্রথমে দেখলাম তো সগীরের লেখা, পরবর্তীকালে আবার কিন্তু এই গ্রন্থটা ফকির গরিবুল্লাহ আবার লিখেছিলেন। ফকির গরিবুল্লাহ, যিনি ফারদার আবার লিখেছিলেন, ঠিক আছে? যিনি সপ্তদশ শতকের একজন কবি, যিনি আবার লিখেছিলেন। এখানে কিচ্ছু করার নেই, অংশটা পুরো আমি ছোট ছোট করে করে দিয়েছি, যাচ্ছে বারবার পড়বে, তাহলে মনে থাকবে। বলো, কারোর অসুবিধা হলে এই জায়গাটাতে? এটা মোস্ট বোরিং জায়গা, এটা কিচ্ছু করার নেই, গ্রন্থগুলো নাম মনে রাখতে হবে। আর দেখবে তারপরে ওই যে চৈতন্য জীবনী সাহিত্য বিষয়ে কতগুলো নোটে তত্ত্ব দেওয়া আছে,
ওটা হচ্ছে তোমাদের সে পড়াচ্ছিলাম না, কৃষ্ণদাস কবিরাজ যখন লিখেছিল, তো উনি তো কি করেছিলেন, অন্তঃপর্বকে নিয়ে বেশি মাথা ঘামিয়েছিলেন, তাই না? তিনি কিন্তু আদি বা মধ্য পর্বটাকে বেশি গুরুত্ব দেন। তো সেই কৃষ্ণদাস কবিরাজের অন্তঃপর্ব ওখানে 3টে তত্ত্ব আছে, ওই 3টে তত্ত্ব দেওয়া আছে। কারোর অসুবিধা হচ্ছে বলো? ইসলামীয় সাহিত্য নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলে ফেল। নেই তো? বোঝা গেছে তো? অসুবিধা হচ্ছে? ম্যাম, ইসলামীয় সাহিত্যের আদিকবি কি ওই মোহাম্মদ শফিঈ? আদি কবি হচ্ছে সাবু মোহাম্মদ শফিঈ, এই ভদ্রলোক। আচ্ছা। তিনি পঞ্চদশ শতকের প্রথম। তোমাদের ওই নোটটা দেখো, যেটাতে আমি একদম প্রথমে পর পর করে দিয়েছি, ওই মোহাম্মদ শফিঈর, তারপরে দেখো এক দুই করে করে দিয়েছি, তারপর হচ্ছে দৌলত উজির বাহরাম খান, তারপর হচ্ছে সৈয়দ সুলতান, তারপরে হচ্ছে তোমার, আর প্রত্যেকের বইতে 1 নম্বর 2 নম্বর করে করে দেওয়া আছে। তারপরে হচ্ছে ফকির গরিবুল্লাহ, তার বইটা ব্যাস। আচ্ছা। ওই বইয়ের নামগুলোই দেবে, এখান থেকে আর বিশেষ কিছু দেবে না। কার লেখা কি বই, ঠিক আছে? এর থেকে বেশি কিছু দেবে না। হ্যাঁ, আর একটা জিনিস দিতে পারে, যেটা বলছিলাম, যে প্রথম যিনি ধর্মকেন্দ্রিক, মানে ধর্ম নিয়ে যিনি লিখেছিলেন আর কি, ধর্মকেন্দ্রিক লেখা, সেটা হচ্ছে তোমার ওই হবে সাবি মিরাজ। সাব ই মিরাজ তোমাদের নোটেই আছে, দেখবে ওনার তোমার কি বলে, সাবি মিরাজ হচ্ছে প্রথম ধর্মকেন্দ্রিক লেখা লিখেছিলেন। সাবি মিরাজ, এই ভদ্রলোক প্রথম ধর্মকেন্দ্রিক লেখা লিখেছিলেন। আগেই বললাম না, ইসলামী সাহিত্যকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধর্মকেন্দ্রিক, এই নোটটার সঙ্গে ট্যালি করে আমি পরে যে নোটটা দিলাম ওই নোটটা দিই, পড়বে, তাহলে হয়ে যাবে। আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, 2 ভাগে ভাগ করা যায়। তো বেশিরভাগ জনই ধর্ম নিরপেক্ষ লিখেছেন। ওই 2-1জনের মধ্যে বিখ্যাত হচ্ছে তোমার ওই সাবি মিরাজ, যিনি ধর্মকেন্দ্রিক সাহিত্য রচনা করেছেন। করে দেখো, অসুবিধা হলে আমি মঙ্গলবার আবার ফার্দার একবার বুঝিয়ে দেবো ওই নোটটা, ঠিক আছে? ওই দিনকে তো সৈয়দ আলাওল আর দৌলত কাজীটা পড়াবো, একটু এটা পড়ে রেখো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে, এবারে তো অতটা কষ্ট হবে না, সেটা হচ্ছে তোমার কি বলে, পরের নোটটা যেটা হচ্ছে তোমার লিও টলস্টয়, যেটা ইংরেজি সাহিত্য থেকে আছে, অর্থাৎ আন্তর্জাতিক সাহিত্য থেকে আছে। দেখো, এটা বলবো, এটা ইজি, এটা ইজি মানে এটার অনেকগুলো নাম আছে, এটা ঠিক যে পড়তে হয়। লিও টলস্টয়কে যদি আমরা পড়ি, তাহলে আমি বলবো যে লিও টলস্টয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে গ্রন্থ, যার জন্য আমরা তাকে চিনি, সেটা হলো ওয়ার অ্যান্ড পিস, ঠিক আছে? যুদ্ধ এবং শান্তি। লিও টলস্টয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে গ্রন্থের জন্য আমরা চিনি, সেটা হলো ওয়ার অ্যান্ড পিস।
1828 সালে সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর 1828 সালে মনে করা হয় যে 9ই সেপ্টেম্বর, ঠিক আছে। অনেকে আবার এই সাল তারিখটাও বলে, কিন্তু 9ই সেপ্টেম্বর হচ্ছে সব থেকে অথেন্টিক। রাশিয়ায় একটা তুলা প্রদেশে, রাশিয়ার তুলা প্রদেশে, তুলা প্রদেশে ইয়াসনাইয়া, ইয়াসনাইয়া ওলাইয়ানায়, ওলাইয়ানা, ঠিক আছে, এটা জায়গার নাম। ওলাইয়ানায় তিনি একটা ভূস্বামী বংশ, মানে জমিদার বংশ, ভালো বংশে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব ছোটতেই তার মাকে হারান এবং মায়ের মৃত্যুর পর তার পরিবার মূলত কোথায় চলে আসে, আমি নোটটা দিয়ে দেবো, এটা মানে এমনিতে নোটটা তো তোমাদের দেওয়া আছে, বোর্ড ওয়ার্কটাও দিয়ে দেবো, চিন্তা নেই। তো মায়ের মৃত্যুর পর তারা সবাই মস্কো চলে আসে। মাত্র খুব অল্প বয়সে দেখা যায় যে উনি ছোটতেই, একদমই ছোটতে মাকে হারান এবং তারপর খুব বেশি বড় হননি, তারপরে তিনি বাবাকে হারান, প্রায় 9-10 বছর মতো বয়সে বাবাকে হারান, মানে 1.5-2 বছর বয়সে মাকে হারান এবং 9-10 বছরেই বাবাকে হারান, ঠিক আছে। তো তিনি চলে এলেন সেখানে, ওখানকার গভর্নরের কে তিনি দেখাশোনা করতেন, তাদের পরিবারের সঙ্গে থাকতেন। এইভাবে ওদের সঙ্গে থাকতে থাকতে অন্য মানুষের অভিভাবকত্বে এক প্রকার ওখানকার যিনি গভর্নর ছিলেন তার কাছে টলস্টয় মানুষ হতে থাকেন এবং 1844 সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। 1844-এ তিনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ঠিক আছে, ম্যাট্রিক দিলেন। এরপরই শুরু হলো তার, কিছুদিন পরে তিনি পড়াশোনা করছিলেন, তিনি শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিলেন, কিন্তু আইন পড়তে শুরু করেন, কিন্তু তারপর পড়া হঠাৎ বন্ধ করে দেন এবং তিনি তার সেই যেখানে তার জন্ম হয়েছিল কোলাইয়ানা, সেখানে তিনি চলে যান। সেখানে গিয়ে তিনি কি করলেন না, সাহিত্য চর্চা শুরু করলেন। এইভাবে তার সাহিত্য চর্চা শুরু হলো। তিনি বিবাহ করেছিলেন, কিন্তু তার দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না। পরবর্তী দেখা যায় যে 1910 সালে, দেখো 1910 সালে কিন্তু উনি মারা যান, ঠিক আছে। 1910 সালে উনি মারা যান। যিনি মারা যান, যেহেতু যে যে সালটাতে, সেটা তোমাদের নোটে উল্লেখ করাই আছে। এবার ওনার বিখ্যাত গ্রন্থ যেগুলো ছিল তার একটা লিস্ট এবারে বলবো, ঠিক আছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার সাহিত্য কর্ম, এটাই আমাদেরকে পড়তে হবে। আন্তর্জাতিক সাহিত্য মানে যে কোনো সাহিত্যিকের ক্ষেত্রে, যে কোনো সাহিত্যিকের ক্ষেত্রে কি করতে হবে, ওনার সাহিত্য কর্মটা পড়তে হবে। যে কোনো সাহিত্যিকের ক্ষেত্রে ওনার সাহিত্য কর্মটা পড়তে হবে। আচ্ছা, টলস্টয়ের যেটা প্রথম রচনা ছিল, টলস্টয়ের যেটা প্রথম রচনা ছিল সেটা হচ্ছে চাইল্ডহুড। প্রথম রচনা ছিল টলস্টয়ের চাইল্ডহুড, ঠিক আছে। চাইল্ডহুড যেটা তিনি লিখেছিলেন 1852-তে। 1852-তে চাইল্ডহুড তিনি প্রথম লেখেন। পরবর্তীকালে কসাকাস, এটা খুব বিখ্যাত, অনেকে কসাক বলে, অনেকে কসাকস বলে। 1852 থেকে আর 1862, কসাকস 1852 থেকে 1862 এই সময়ের মধ্যে তিনি লেখেন। তারপর সেই বিখ্যাত রচনা যেটার কথা আমি বলছিলাম সেটা হলো ওয়ার অ্যান্ড পিস। সেই বিখ্যাত রচনা যেটার কথা আমি বলছিলাম সেটা হলো ওয়ার অ্যান্ড পিস, 1863 থেকে আর 1869। ওয়ার অ্যান্ড পিস 1863 থেকে 1869, ওয়ার অ্যান্ড পিস। আচ্ছা, তারপর আরেকটা বিখ্যাত রচনা ছিল আন্না ক্যারেনিনা। আন্না
ক্যারেনিনা বা কারানিনা, ঠিক আছে। আন্না কারানিনা হচ্ছে 1875 সাল। আন্না ক্যারেনিনা 1875 সাল। যে কটা গুরুত্বপূর্ণ রচনা আমি দিয়েছি দেখো, যেমন ওয়ার অ্যান্ড পিস, যেমন হচ্ছে আন্না ক্যারেনিনা বিখ্যাত গ্রন্থ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপন্যাস, ক্রয়োজার সোনেটা, এইগুলো এগুলো তোমাদের নোটের মধ্যেই আছে। এই যে কসাকাস, আন্না ক্যারেনিনা। এছাড়া কি আছে? এছাড়া আছে হোয়াইট আই বিলিভ, হোয়াট আই বিলিভ, ঠিক আছে। হোয়াট আই বিলিভ, যেটার সাল হচ্ছে 1883। 1883 হচ্ছে হোয়াট আই বিলিভ এই গ্রন্থটা। আচ্ছা, তারপরে হচ্ছে রেজারেকশন। রেজারেকশন যেটা হলো 1899। এগুলো পাওয়া খুব মুশকিল হয়, ক্লাস করো, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সাধারণত খুব একটা বইতে পাওয়া যায় না, ইংরেজি সাহিত্যের বই থেকেই এগুলো নিতে হয়। রেজারেকশন 1899। অন শেক্সপিয়ার অ্যান্ড দ্য ড্রামা, পরবর্তী রচনা অন শেক্সপিয়ার। শেক্সপিয়ার অ্যান্ড দ্য ড্রামা। ড্রামা হচ্ছে এই গ্রন্থটার রচনা হলো 1903। 1903 হাজি মুরাদ। হাজি মুরাদ হলো 1904। এই হচ্ছে তার সাহিত্য, সব থেকে গুরুত্বপূর্ণ। আর একটা হয় মাস্টার অ্যান্ড ম্যান। মাস্টার অ্যান্ড ম্যান যেটা 1895-তে লেখা। ওকে, 1895-তে লেখা। তাহলে এই হলো বিখ্যাত সাহিত্য সৃষ্টি যেগুলো টলস্টয়ের ছিল। মূলত তিনি যে সময়টাতে জন্মগ্রহণ করেন সেই সময়টা ছিল একটা বুর্জুয়া যুগ, ঠিক আছে। এগুলো যেমন গল্পের মতো সুন্দর করে পড়া যায়, ইসলামীয় সাহিত্য ওইভাবে পড়া যায় না সাধারণত, তাই সেগুলো ওখানে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। তো যেটা বলছিলাম, সেই যুগটা ছিল একটা বুর্জোয়া যুগ, একটা ধনতন্ত্র বিকাশের যুগ, ঠিক আছে, সামন্ততান্ত্রিক যুগ। তো এই সময়টাতে মানে এক প্রকার রাজতন্ত্র, মানে আমরা যেটাকে বলে থাকি ডিকটেটরশিপ যেমন বলি, সেই সময়টা চলছে। সেনাদের দাপট, এরকম একটা সময়ে যখন তিনি মনে করছেন যে সমসাময়িক তোমার কি বলে লেনিনের বিরুদ্ধে, মানে লেনিন এক প্রকার এই বুর্জোয়াতন্ত্র বা সামন্ততন্ত্রের বিরুদ্ধে তার আন্দোলনকে তুলে ধরছেন। তিনি দেখছেন টলস্টয় ছিলেন ভীষণ প্রগতিবাদী মানুষ, ঠিক আছে। তিনি দেখছেন যে তিনি ভালো বলতে পারতেন। এই অবস্থায় মানুষের জীবনকে সংগ্রামিত করে তুলতে তিনি কি করলেন না, ওই ওয়ার অ্যান্ড পিস লিখলেন, ঠিক আছে, যেটা সারা পৃথিবীতে সব থেকে জনপ্রিয় হয়েছিল, ওয়ার অ্যান্ড পিস। এছাড়া হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস ছিল এই যে রেজারেকশন, 1899-তে। রেজারেকশন এই আবার উপন্যাসটির ঘটনা ধর্মীয় হলেও এটা একটা ধর্মীয় ঘটনা আছে, ঠিক আছে, ধর্মীয় ঘটনা। চার্চের মধ্যে সকলে যেখানে চার্চের একজন ধর্মগুরু, তাকে তোমার কি বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, নির্বাসন দিয়ে দেওয়া হয়, চার্চের সঙ্গে বিরোধ হয়, এইসবের এগেনস্টে মানুষ বিরোধী হয়ে ওঠে। তো এই একটা বিখ্যাত তোমার উপন্যাস ছিল রেজারেকশন। এই উপন্যাসের কাহিনীটি তিনি একজন কোনি নামে এক বিখ্যাত উকিলের কাছে, F.A. কোনি, কোনি নামক একজন উকিলের কাছ থেকে শুনেছিলেন, ঠিক আছে। রেজারেকশন খুব বিখ্যাত, ওয়ার অ্যান্ড পিস খুব বিখ্যাত। তাহলে ভালো করে পড়বে ওয়ার অ্যান্ড পিস। আন্না ক্যারেনিনা খুব বিখ্যাত,
তারপর মাস্টার অ্যান্ড ম্যান খুব বিখ্যাত, এগুলো সব থেকে বিখ্যাত রচনা। হাজি মুরাদ সব থেকে বিখ্যাত, এবং ওনার সব থেকে বিতর্কিত উপন্যাস ছিল ক্রোয়েজার সোনেটা। ক্রোয়েজার সোনেটা যদি প্রশ্ন করে ওনার বিখ্যাত বিতর্কিত উপন্যাস কোনটি, তাহলে ক্রোয়েজার সোনেটা উত্তর হবে। আর জীবনের শেষ পর্যায়ে গিয়ে তিনি একটা বড় গল্প লিখেছিলেন। এক কথায় বড় গল্প মানে যেটা উপন্যাসের থেকে ছোট হয়, কিন্তু ছোট গল্পের যে সাইজটা হয় সেটার থেকে তোমার কি বলে বড় হয়, ঠিক আছে? তো সেই একটা গল্প লিখেছিলেন যেটা, সেটা হলো সেটা হচ্ছে তোমার ওই হাজি মুরাদ। এরপর ওই যেগুলো প্রশ্নগুলো দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য, ওর ধ্বনি আর বর্ণটা একটু আলোচনা করে দেবো নেক্সট দিনকে, আর পুরো ইসলামীয় সাহিত্যটা নেক্সট দিনকে শেষ করে দেবো। আর আমি এই দুদিনে তোমাদেরকে হয়তো কালকে আমি এই মাসের যে পরীক্ষা নেব তার লিস্টটা দিয়ে দেবো। এই মাসে যে পরীক্ষা নেব তার লিস্টটা দিয়ে, ওকে? মন দিয়ে পড়ো। সেই অর্থে আমি বরং সময় দিতে পারছি না বলে তোমাদের ব্যাচও যথেষ্ট এখনো ছোট হয়ে আছে, কারণ আমার পক্ষে এক্সট্রা ক্লাস দিয়ে তোমার কি বলে নোটিফিকেশনটুকু দেওয়ার মতো সোশ্যাল মিডিয়াতে মানে সেই সময়টুকু হয়ে উঠছে না ইনস্টিটিউটে পড়িয়ে, এতটাই চাপ। গ্রন্থগুলো ভালো করে পড়বে, টলস্টয় কমন পেয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? ওনার গ্রন্থ মানে জীবনটা যে খুব একটা স্মুথ ছিল এমনটা ছিল না। উনি কোন দেশের লোক ছিলেন, রাশিয়ার মানুষ ছিলেন, সেটা ভালো করে পড়বে। ওনার বিখ্যাত উপন্যাস ছিল ওই দুটোই, যুদ্ধ মানে ওয়ার অ্যান্ড পিস, আর একটা হচ্ছে আন্না ক্যারেনিনা। আচ্ছা, টলস্টয়কে কোন ধর্ম থেকে বিতাড়িত করে দেওয়া হয়? টলস্টয়কে কোন ধর্ম থেকে বিতাড়িত করা হয়? সেটা হলো খ্রিস্ট ধর্ম থেকে। তিনি ধর্মের এগেনস্টে অনেক সময় বলেছেন, তাই খ্রিস্ট ধর্ম থেকে তাকে বিতাড়িত করা হয়। ঠিক আছে, এই জায়গাগুলো দরকার। আর রেজারেকশনের কাহিনী তো বললাম, রেজারেকশনের কাহিনী ছিল রেজারেকশনের কাহিনী ছিল একজন বারবনিতার পুনরুজ্জীবন, ঠিক আছে? আর টলস্টয়ের একটা মহাকাব্যিক উপন্যাস কি ছিল? টলস্টয়ের মহাকাব্যিক উপন্যাস তিনটে ছিল, রেজারেকশন, আন্না ক্যারেনিনা আর ওয়ার অ্যান্ড পিস। তোমাদের টেক্সটে যে ইলিয়াস গল্পটা রয়েছে সেটা কিন্তু টলস্টয়েরই গল্প অবলম্বনে লেখা। ইলিয়াস টলস্টয়ের গল্প অবলম্বনে লেখা। বাংলার টলস্টয় কাকে বলা হয়? বাংলার টলস্টয় শশীভূষণ দাশগুপ্তকে বলা হয়। বাংলা সাহিত্যে টলস্টয় কাকে বলা হয়? শশীভূষণ দাশগুপ্ত হলো বাংলার টলস্টয়। টলস্টয় কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন?
সেটা হচ্ছে 1917 রুশ বিপ্লব। 1917 রুশ বিপ্লব ইতিহাসে আছে, তোমরা জানো, ওয়ার্ল্ড হিস্ট্রিতে। তার সঙ্গে যুক্ত ছিলেন টলস্টয়। আমরা গান্ধীজির কাছ থেকে পড়ি না যে অহিংস অহিংস আন্দোলন, এই পুরো এই বিষয়টার সঙ্গে কিন্তু টলস্টয়ের কথার মিল রয়েছে, মানে তিনি টলস্টয়ের নৈতিক ভাবাদর্শের সঙ্গে কিন্তু পরিচিত ছিলেন বা ওনার ভালো লেগেছিল। ওয়ার অ্যান্ড পিস মানে আমরা রুশ বিপ্লবের কথাটাই জানি। ব্যাস এটুকু দেখলেই না টলস্টয় সম্পর্কে। সালগুলো দেখবে, লেখাগুলো দেখবে কোনটা কি। আর তিনটে উপন্যাস, রেজারেকশন এটা মনে রাখবে, ওয়ার অ্যান্ড পিস আর আন্না ক্যারেনিনা, সব থেকে বিখ্যাত। এইটা একটা, ওয়ার অ্যান্ড পিস একটা, আর রেজারেকশন। এগুলো একটা একটা করে পড়িয়ে দেবো একদিন। ভারতীয় সাহিত্য, একদিন আন্তর্জাতিক সাহিত্য। বল, কারোর কোনো কোয়েশ্চেন আছে কোনোটা থেকে? আছে কি? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আবার মঙ্গলবার দিন ক্লাস হবে, টুইসডে ওয়েডনেসডে যেমন ক্লাস হয় তেমন ক্লাস হবে। ওকে, রাখি তাহলে।